আসতে পারি? চির চেনা কণ্ঠ শুনতে পেয়ে হাতের গতি কমে এলো আরোহীর। ল্যাপটপে তখন ও সে কাজ করছিল। প্রথমে ভাবল হয়তো ভুল শুনেছে, তাই পুনরায় মনোযোগ দিয়ে ফাইলটা কমপ্লিট করছে। অনুমতি ছাড়াই কি প্রবেশ করব নাকি রুহি? যদিও আমি অনুমতি ছাড়া কারো রুমে প্রবেশ করি না, তবুও তোমার রুমে তো আসতেই পারি। কোচ, ইউ আর মাই লিটল ডটার। আরোহী থমকে গেল, সাথে থমকে গেল তার হাতের গতিও। স্ট্যাচু হয়ে বসে রইল কতক্ষণ। কণ্ঠের র্যাশটা কাটতেই পিছনে ঘুরে তাকাল সে। চোখে চশমা আর কালো শাড়ি পরা একটা অপূর্ব রমণী তার চোখের সামনে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে। আয়াত এক ভ্রু উঁচু করে মেয়ের ভাবগতি বোঝার চেষ্টা করছে। কি হলো? ও ভাবে কি দেখছ রুহি? আজ কি খুব সুন্দর লাগছে নাকি আমায়? আরোহী চমকের উপর চমক খাচ্ছে, এত পরিমাণ অবাক হচ্ছে যে কথাগুলো ঠিকভাবে হজমও হচ্ছে না। চোখ বড় বড় করে শুধু তাকিয়েই রইল মায়ের দিকে। আয়াত ভেতরে ঢুকে বিছানার উপর বসে এদিক ওদিক তাকিয়ে বলল, এত বড় হয়েছ এখনো নিজের রুমটাও গোছাতে শিখোনি? আবার তুমি বুঝি স্পেশাল ফোর্স অফিসার? যদিও আমি ও তেমন একটা গোছানো ছিলাম না, তোমার বাবাই আমাকে সব শিখিয়েছে। আমার আচরণ যখন আয়ত্ত করেছ, স্বভাবটাও আমার ব্যতিক্রম হবার উপায় কি? আরোহী ভ্রু কুঁচকে মায়ের কথা শুনছে, কথা বলতে যেন বলেই গেল সে। হঠাৎ মায়ের কর্কশ কথার কথা মনে পড়ে মনটা বিষিয়ে উঠল আরোহীর। আয়াতকে পাত্তা না দিয়েই আবার ল্যাপটপ নিয়ে বসে পড়ল, যেন রুমে সে ছাড়া আর কেউই নেই। মেয়ের এমন আচরণে আয়াত হাসল। সে জানত এত সহজে এই মেয়ে মানবে না। এই মেয়ের এত জেদ যে সামান্য কিছু কথা বলার জন্য দেশ ছেড়েছে, কথা বলা বন্ধ করেছে, এমনকি দেশেও ফিরতে চায়নি। অনেক তো হলো মান অভিমান, আর কত? এবার না হয় মাহই মেয়ের অভিমান ভাঙ্গাল। আয়াত গিয়ে আরোহীর সামনে দাঁড়াল। কি ব্যাপার রুহি, তুমি আমাকে ইগনোর করছো? আরোহী শুনেও যেন শুনেনি, এক মনে ল্যাপটপ ঘেটেই যাচ্ছে। এত ঘাড় তারা কিভাবে হলে তুমি? আমাকে দেখো, আমি কি এত তেরামো করি? আরোহী এক ভ্রু উঁচু করে মায়ের দিকে তাকাল। হাস্যকর বলেই পুনরায় নিচে তাকাল। তুমি জানো তোমার এখনও পুরোপুরি ম্যাচুরিটি আসেনি, বাচ্চা মেয়ে। তুমি জানো আমি একজন অফিসার। আর একটা টিম সামলালে দক্ষতা প্রয়োজন পড়ে, বুদ্ধি লাগে, এগুলো বানের জলে ভেসে আসে না। আমার নাকি ম্যাচুরিটি আসেনি? আমি নাকি বাচ্চা? রাগে ফোঁস ফোঁস করতে করতে কথাগুলো বলল আরোহী। আয়াত হাসল। আরোহীর পাশে বসে তার কোল থেকে ল্যাপটপটা নিয়ে বন্ধ করে পাশে রাখল। আরোহীর মুখটা আলতো হাতে ধরে বলল, মায়ের কথা মনে পড়ে না বুঝি? আরোহী নিজের মুখ ঘুরিয়ে নিল। আয়াত আরোহীকে মুখোমুখি বসিয়ে তার মুখটা আজলে তুলে বলল, মায়ের কথা মনে পড়ে না? বলো। আরোহী অন্যদিকে তাকিয়ে বলল, না, এটা তো রুহির মনের কথা না। আমি জানি আমার রুহি তার মাকে খুব ভালোবাসে, খুব মিস করে, কিন্তু মা তো তার রুহিকে স্ট্রং দেখতে চায়। সেটা কি তার রুহি জানে? জানার দরকার নেই। রুহি কি বলতে পারবে রুহির মা কেন রুহির সাথে এতদিন কথা বলেনি? আরোহী ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকাল। আয়াত মুচকি হাসি দিয়ে বলল, কারণ রুহির মা চাই রুহি তার মাকে ছাড়া থাকা শিখুক। রুহির মা জানে তার আরও আগেই ছোট্ট পরীর মান ভাঙানোর দরকার ছিল, কিন্তু রুহির মা তো তা করেনি, কারণ তার মেয়ে পরিবেশ অনুকূলে থাকত, যেমন শক্ত থাকতে পেরেছে, তেমন পরিবেশ প্রতিকূলে থাকলেও যেন শক্ত থাকতে পারে। কিন্তু রুহি তো জানেই না তার মা তাকে কত ভালোবাসে, কত মিস করে। কিভাবে জানবে? তার রুমে তো হাইড ক্যামেরা ছিল, সেটা তো রুহি এত বড় ফোর্স অফিসার হয়েও ধরতে পারেনি। রুহির মা তো রুহিকে সর্বক্ষণ চোখে চোখে রেখেছে, সে কখন কোথায় যায়, কি খায়, সব দিকে খেয়াল রেখেছে, কিন্তু তা তো রুহি জানেই না। আরোহী চোখ বড় বড় করে তার মায়ের দিকে তাকিয়ে রইল।
তার নাকের ডগা দিয়ে এত কিছু হয়ে যায় আর সে টেরই পায় না। আরোহী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বাই এনি চান্স তুমি আমার পিছনে লোক লাগাওনি তো? আই মিন বডিগার্ড? আয়াত মাথা দুলিয়ে হেসে বলল, লাগিয়েছি তো। আমি বুঝতেই পারিনি। বললাম না তোমার সেই বুদ্ধি এখনো হয়নি। রুহি যে তার মায়ের জন্য মন খারাপ করে পুতুলের সাথে, চাঁদের সাথে কথা বলতো তাও কিন্তু রুহির মা জানে। আরোহী কাদো কাদো দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আয়াত মুচকি হেসে আরোহীর মাথা টেনে বুকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন আরোহী ছুটতে না পারে। আরোহী কিছুক্ষণ ছোটার জন্য চেষ্টা করে পড়ে স্থির হয়ে মায়ের বুকে সেটে রইল। মিনমিনে কণ্ঠে বলল, তুমি জানো তুমি খুব খারাপ মা। আয়াত আরোহীকে আরেকটু শক্ত করে ধরে বলল, জানি তো, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মা। খুব খারাপ। রুহির মা খুব খারাপ। বেশ অনেকক্ষণ পরে আরোহী মুখ তুলে তার মায়ের দিকে তাকাল। আম্মু জানো? না তো জানি না। আরোহী ফিক করে হেসে দিল, ছোটবেলায় ও আরোহী যখন আয়াতকে বলতো আম্মু জানো, তখন আয়াত একই কথা বলত। আরোহী মিটমিট করে হেসে বলল, না বললে জানবে কি করে? আয়াত মুচকি হেসে বলল, সেটা তো আমার ও কথা না বললে জানব কি করে? আরোহী মুখটা সিরিয়াস ভাব করে বলল, আমি না একটা বিষয়ে বেশ কনফিউজড আম্মু। কোনটা? আরুষের বিষয়ে? আরোহী চমকে তাকালে মায়ের দিকে, আজ পর্যন্ত সব কথায় যেন তার আগে তার মা বুঝে ফেলে। তুমি কি করে বুঝলে? আমি এই বিষয়ে কথা বলবো? আমি তোমার মা, তুমি আমার মা নও, তুমি আমার মেয়ে, তাই তোমার মনে কখন কি চলে তা আমি খুব ভালো করেই বুঝতে পারি। মম। আমি তোমাকে জিজ্ঞেস করব না কি হয়েছে, তবে এইটুকু বলতে পারি, যা করবে ভেবে করবে। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, তবে যে অন্যায় করে তাকে না। যদি তুমি একান্তই কিছু চাও আর সেটা তোমাকে তোমার সঠিক মূল্য না দেয় কিংবা আগের করা ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চায়, তবে তুমি বুদ্ধি খাটিয়ে ওকে শাস্তি দিবে। আমি বলিনি তাকে তুমি ক্ষমা করো, তবে তোমার ইচ্ছে যদি শাস্তি দিয়ে ক্ষমা করতে চাও করতে পারো। তোমার যদি মনে হয় একবার যে অন্যায় সে করেছে সেই অন্যায় সে বারবার করতে পারে, তবে তুমি সেই বিষয়ে নিশ্চিত হও যে সে সত্যি সত্যিই অনুতপ্ত, তারপর পদক্ষেপ নাও। আই থিংক তুমি বুঝতে পেরেছ। আরোহী কিছুক্ষণ মায়ের কথাটা ভেবে চোখ মুখ চকচক করে উঠল, মায়ের দিকে তাকিয়ে বলল, সবাই ঠিকই বলে, পৃথিবীর সকল সমস্যার সমাধান একমাত্র মায়ের কাছেই পাওয়া যায়। বিয়েটা হতে দাও আম্মু। আরুষের গায়ে হলুদের দিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে মায়ের উদ্দেশ্যে কথাটা বলল আরোহী। খানিক বাদে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাবে। গায়ে হলুদের অনুষ্ঠানে কালো রংটা পরলে রুহি? শাড়ি টাড়ি নাই বা পরো, অন্য রংটা পরতে পারতে। আরোহী পিছনে ঘুরে তাকাল। বিয়েটা আমার নয় আম্মু, বিয়েটা আরুষ খানের, তাই লাল, নীল, হলুদ রংগুলো সেই পরুক। আমি যাই পরি না কেন কোনো সমস্যা নেই। তার উপর যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠান শেষ করতে হবে। কাল আমার ফ্লাইট, লন্ডন ব্যাক করব। আরো আগেই যেতে চেয়েছিলাম কিন্তু বিয়েটার জন্য আটকে গিয়েছিলাম। কাল বিয়েটা কমপ্লিট করে তারপর বের হব, তখন তো আর কেউ বলতে পারবে না যে আরোহী চৌধুরী নিজের কথা রাখতে জানে না। আয়াত ভ্রু কুচকে তাকালো, মেয়ের দিকে তাকালো। চলে যাবে মানে? আগে বলনি তো? আরোহী মুচকি হেসে মাকে পিছনে থেকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি নিজের ইচ্ছেই যেমন আসিনি, নিজের মতে যেমন থাকিনি, তেমনই অন্যের মতের উপর ভিত্তি করেই চলে যেতে হবে। নোটিশ এসেছে 1 সপ্তাহ আগেই, তবে আমি ছুটি আরও 1 সপ্তাহ বাড়িয়েছিলাম। কালই শেষ দিন, যেতে তো হবেই। সরকার তো আর আমার মামা হয় না যে ভাগ্নি বলে 7 খুন মাফ।
আয়াত দীর্ঘ শ্বাস ছেড়ে এক হাত দিয়ে আরোহীর গাল স্পর্শ করল। হ্যাঁ বুঝলাম, চলে যাবে যখন ধরে বেঁধে রাখার কোন মানেই হয় না, তা আবার কবে আসা হবে শুনি? আরোহী মায়ের কাঁধে থুতনি রেখে বলল। আম্মু এখনো আমি বেরি হইনি তার আগেই তুমি বলছো কবে আসব? আর নট সিউর আম্মু, তবে আসব আমি। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, যাও আর সাবধানে থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, খাওয়া নিয়ে কিন্তু তোমার সকল অবহেলা, আমি কিন্তু এটা মানব না, ফের এমন হলে পরে কান ধরে লন্ডন থেকে নিয়ে আসব। আরোহী খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে যাও নিয়ে এসো। আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা, আয়াতকে তাড়া দিতে দিতে বলল। মা তাড়াতাড়ি চলো চলো, তোমার ভাতিজার গায়ে হলুদ শুরু হয়ে গেল বলে। আয়াত ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকাল। কি চলছে কি এই মেয়ের মনে? ভেবে পাচ্ছে না সে। আরোহী আয়াতকে নিয়ে নিচে নেমে এলো। প্যান্ডেল, স্টেজ সব চৌধুরী বাড়িতেই করা হয়েছে, যা একমাত্র রুষার আবদার। আরোহী স্টেজের কাছে যেতেই প্রথমে তার চোখে পড়ে অনুষ্ঠানের মধ্যমণি আরুষ আর পুষ্যিতার উপর। দুজনই হালকা হলুদ আর সবুজের কম্বিনেশনের কাপড় পরেছে। আরুষের পরনে সবুজ পাঞ্জাবি, তার উপর হলুদ সুতোর কাজ, আর পুষ্মিতা পরেছে সবুজ রঙের লেহেঙ্গা যার উপর হলুদ সুতোর আর জরির কাজ, যদিও লেহেঙ্গাটা আরোহীই পছন্দ করে দিয়েছে। আর আরোহীর পছন্দ খারাপ হবে তা তো অস্বাভাবিক। আরোহী এক পলক আরুষের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, যা আরুষের চক্ষুগোচর হল না। আরোহী প্যান্ডেলের এক কিনারে চেয়ার টেনে বসে পড়ল। স্টেজের সামনেই নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। আরুষ খানের বিয়ে বলে কথা, জমজমাট তো হবেই। আরোহীর যদি ও বা এসবে কোন প্রকার ইন্টারেস্ট নেই, তাই সে কানে হেডফোন গুজে একমনে মোবাইল ঘাঁটছে। হঠাৎ পিছনে থেকে কেউ আরোহীর এক কানের হেডফোন খুলে নিজের কানে পড়তে পড়তে বলল। রাতের বেলা সুন্দরী মেয়েদের একা একা থাকা ভালো না, ভূতে ধরে। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে পাশ ফিরে তাকালো আরোহী। এই মুহূর্তে এখানে তিহানকে সে মোটেও আশা করেনি। ভ্রু কুঁচকে তাকালো আরোহী। শুভ্র রঙের পাঞ্জাবিতে ছেলেটাকে বাচ্চা বাচ্চা লাগছে। এখন তো আরোহী নিজেকেই বুড়ি বুড়ি লাগছে। এই ছেলের সাথে কেউ দেখলে নির্ঘাত বড় বোন টোন বলাটা অস্বাভাবিক কিছু হবে না বোধ হয়। কে বলবে এই ছেলে আরোহীকে জ্বালায়? এভাবে তাকিয়ে থেকো না সুন্দরী, বুকে বড় ব্যথা হয়। আরোহীর ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। ছেলে বলে কি? চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কথাগুলো বলেই মুচকি মুচকি হাসতে লাগল তিহান। ফ্লার্ট করা হচ্ছে? আর ভূতে আমাকে না আপনাকে ধরবে মিস্টার তিহান রেহমান? সোজা হয়ে বসল সে। না তো একদম না। আমি ফ্লার্ট করব তাও তোমার সাথে? সেই সাধ্য কি আমার আছে? তিহান আরোহীর দিকে ঘুরে বসল। এই শুনছ? আরোহী বাঁকা চোখে তাকিয়ে বলল। এটা কোনো ধরনের ভাষা? সুন্দর করে বলেন। তিহান খানিকটা চিন্তিত হয়ে বলল। আরে রাখো ওসব কথা। শুনলাম আরুষ খান নাকি তোমায় ভালোবাসে। কথাটা কি সত্যি? আরোহী চমকে তাকালো তিহানের দিকে। আপনাকে কে বলল? আর আরুষ খান আমাকে কেন ভালোবাসতে যাবে? তার চেয়ে বড় কথা, আজ আরুষ খানের গায়ে হলুদ, আজ বাদে কাল বিয়ে। এসব কথার কোনো মানেই হয় না। তিহান মুখটায় সিরিয়াস ভাব এনে খানিকটা ভেবে বলল। আজ বাদে কাল বিয়ে হবে, কিন্তু হয়তো আর যায়নি। খেলার মোড় যে কোনো সময় যে কোনো এঙ্গেলে ঘুরে যেতে পারে, বলা তো আর যায় না। আর আমি তোমার থেকে বছর খানেকের বড় হতে পারি। আমাদের এইজ ডিস্টেন্স যেহেতু খুব বেশি না, তাই আমাদের মনের পরিবর্তনটা আংশিক একই হতে পারে। আমার যতদূর মনে হচ্ছে তুমি আরুষকে পছন্দ করো। আরোহী ভ্রু কুঁচকে তাকালো তিহানের দিকে। ছেলেটা হঠাৎ এমন কথা বলছে কেন বুঝতে পারছে না আরোহী। যত সব ফালতু কথা।
দেখুন তিহান রেহমান, এসব ভ্যালুলেস কথার কোন মানেই হয় না। যেটা হচ্ছে আমাদের তা হতে দেওয়াই উচিত। তার উপর কাল আমার ফ্লাইট, লন্ডন ব্যাক করব, আবার কবে দেশে আসি বলা যায় না, তাই আমি মোটেও চাচ্ছি না এসব কথা তুলতে। তিহান সশব্দে হেসে উঠে বলল, ঠিক আছে আর বলবো না, তবে আমার মনে হচ্ছে লাস্ট মোমেন্টে না সারপ্রাইজিং কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, চুপচাপ বসে দেখেন। তিহান এবার বসা থেকে উঠতে উঠতে বলল, আচ্ছা চলুন, সবার তো মনে হয় হলুদ লাগানো শেষ, আমরা দুজনই বাকি, আমরাও একসাথে হলুদ লাগিয়ে আসি। আরোহী কিছু একটা ভেবে তিহানের কথায় সায় জানিয়ে বলল, চলুন। বলেই আরোহী উঠেই স্টেজের দিকে হাঁটতে লাগল, পিছনে পিছনে তিহান। আরুষ এতক্ষণ যাবৎ আরোহী আর তিহানকে লক্ষ্য করছে, সেই প্রথম থেকেই দেখছে বলা যায়। আরুষ নিজের হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। আরুষের শুধু মনে হচ্ছে তার প্ল্যান ফ্লপ না হয়ে যায়। আরোহী আর তিহান আরুষের কাছে আসলো। আরোহী হাতের আঙুলে অল্প একটু হলুদ নিয়ে আরুষের হাতে দিয়ে উঠে এলো। আরুষ আরোহীকেই শুধু লক্ষ্য করছে, চোখ মুখ শক্ত করে আছে সে, কষ্ট পাচ্ছে নাকি খুশি হচ্ছে কিছুই যেন বোঝা যাচ্ছে না। আরোহী চলে যেতেই তিহান গিয়ে আরুষের পাশে বসল। আরুষ ভ্রু কুঁচকে তিহানের দিকে তাকাতেই তিহান একটা ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, পরনারীর দিকে দৃষ্টিপাত করা ভালো লক্ষণ নহে ডক্টর। ওই যে পাশেই আপনার পার্সোনাল নারী বসিয়া আছেন তাহার দিকে চাইয়া থাকেন, আল্লাহ সওয়াব দিব, তবে এখন না কিন্তু আগামীকাল বিবাহের পরবর্তীতে। আরুষ ভ্রু কুঁচকে তাকালো তিহানের দিকে। পিঞ্চ মারা হচ্ছে আমাকে? তিহান ঘাড় বেঁকিয়ে বলল, নহে, একদম নহে। গুরুচণ্ডালী দোষটা যেন গেল না। তিহান হাসল। আরুষও কিছু একটা ভেবে সামনে তাকালো, মুখে তার বাঁকা হাসি বিদ্যমান। অন্তিম মুহূর্তে এমন বউ পালিয়েছে হাঁক ডাকে ঘুম ছুটে যায় আরোহীর। সব কাজ শেষ করে বিয়ের ব্যবস্থা করেই রুমে এসে শুয়েছিল আরোহী। শুধু বউকে স্টেজে এনে বিয়ে পড়ানোটাই বাকি ছিল। ভালো লাগছিল না বলে আরোহী নিজের রুমে চলে এসেছিল। এত হাঁক ডাক শোরগোল শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আরোহী। ভ্রু কুঁচকে পুনরায় কথাগুলো শোনার চেষ্টায় করল, কিন্তু না হার শোনা গেল না, তবে নিচে থেকে শোরগোলের আওয়াজটা এখনো আসছে। আরোহী ভ্রু কুঁচকে তার রুমে রাখা দেয়াল ঘড়ির দিকে তাকাল। বেলা এখন দুপুর গড়িয়ে 3টে বাজতে চলল। আরোহী দ্রুত ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুম জুড়ে অনেক মানুষের আনাগোনা। আরোহীকে দেখে রুষা দৌড়ে আসলো তার কাছে। আরোহী ভ্রু কুঁচকে রুষার দিকে তাকাল। রুষা আরোহীর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দিভাই জানো কি হয়েছে? আরোহী রুষার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি? রুষা মুখ টিপে হেসে উঠল, বউ পালিয়েছে। আরোহীর ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। বউ পালিয়েছে মানে রুম থেকে যখন বউ আনতে গেলাম বিয়ে পোড়াতোর জন্য, ওমা গিয়ে দেখি বউ নেই, ফুরুত করে উড়ে গেছে। আরোহী চিন্তিত দৃষ্টিতে চারপাশটা এক পলক চোখ বুলাল। কিছুটা ভেবে বলল, আরুষ খান কোথায়? রুষা নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, কোথায় আবার? বউ খুঁজতে গেছে। তুমি জানো মামিমা বউ পালিয়েছে, খবরটা শুনে কি বলেছে? কি? আলহামদুলিল্লাহ, আপদ বিদেয় হয়েছে। বলেই রুষা কিটকিটিয়ে হেসে উঠল। আরোহীর মুখের কোনো এক্সপ্রেশন বোঝা গেল না। আরোহী কিছুক্ষণ থম মেরে থেকে বলল, রুশো, হুমম দিভাই, তোরা কি করে বুঝলি যে বউ পালিয়েছে? এমনও তো হতে পারে যে সে কোথাও কাজে গিয়েছে, ক্ষণিক বাদে চলে আসবে। রুষা আরোহীর দিকে তাকাতেই আরোহী ভ্রু কুঁচকে বলল, হতেই তো পারে। রুষা দাঁত কেলিয়া বলল, না হতেই পারে না,
কারণ বউ পালাবার পরই তা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে সে এই বিয়েটা করতে পারবে না। কাকে জানালো শুনি? আর কিভাবে জানালো? আরে আরুষ ভাইকে মেসেজ দিয়েছে যে সে আরুষকে বিয়ে করতে পারবে না। আরুষ ভাইকে নাকি তার ভালো লাগে না। এতদিন যা ছিল তা নাকি শুধুই অ্যাট্রাকশন। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, তাই তার পক্ষে এই বিয়ে করা সম্ভব হবে না। আহারে আমার ভাইটা। এত সুদর্শন হয়ে লাভটা কি হলো? শেষমেশ হবু বউয়ের কাছ থেকে রিজেক্টেড তকমাটা পেয়েই গেল। তা আরুষ খানকে যেহেতু মেয়ে নিজেই রিজেক্ট করেছে, সেখানে মেয়েকে খুঁজতে যাওয়াটা নেহাত হাস্যকর না? আমার কাছে তো তাই মনে হচ্ছে। রুষা খানিকটা চিন্তা করে বলল, ঠিকই তো। আরুষ ভাই আবার মেয়েকে খুঁজতে গেল কেন? বাট হতেই পারে অন্য কোন কারণ। এতদিন এত মেয়েকে রিজেক্ট করে শেষমেশ বিয়ের পিড়িতে নিজেই রিজেক্টেড। আহারে, বড় আফসোস হয়। রুষার আফসোস কতটুকু আরোহীর কান পর্যন্ত গিয়েছে সেটা আরোহীই বলতে পারবে। সে তো ভাবছে অন্য কথা। আদৌতেও কি পুষ্মিতা নামের মেয়েটা বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? আহারে, এত এত আয়োজন ভেস্তে গেল, মেয়েটার বুঝি কাণ্ডজ্ঞান নেই? বিয়ে যখন করবেই না, অযথা ছেলেটার মন নিয়ে খেলল কেন? বলি হারি ভাই, মান সম্মান বুঝি আর কিছুই রইল না। এমন অনেক কথায় চারপাশে থেকে আরোহীর কানে এলো। আমাকে এভাবে আটকে রেখেছ কেন আরুষ? একটু পর তো তোমার আর আমার বিয়ে, তাই না? কথাটা বলেই প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো পুষ্মিতা আরুষের দিকে। আরুষ তার সামনেই বসা, তবে কথাটা কতটুকু তার কান অবধি পৌঁছাতে পেরেছে সেটা সেই বলতে পারবে, কারণ আপাতত আরুষের কানে হেডফোন গুজে দেওয়া। চোখ বন্ধ করে পিছনে হেলান দিয়ে আছে। এক মনে গান শুনছে হয়তো। একটা পুরাতন ভাঙা দোতলা বাড়িতে একটা শক্তপোক্ত চেয়ারের সাথে বাঁধা পুষ্মিতা। বাধা বললে ভুল হবে, শুধু পেঁচিয়ে রাখা। আরুষ জানে পুষ্মিতা বড় লোক বাবার দুলালি, এইটুকুই গিট ওর সে খুলতে পারবে না। পুষ্মিতার জায়গায় আরোহী থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। আরোহীর ক্ষেত্রে 3টা দড়ি দিয়ে শক্ত বাঁধন দিলেও আরোহীকে বিশ্বাস নেই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আরুষ? আমি তোমাকে কিছু বলছি। পুষ্মিতা খানিকটা জোরে বলায় আরুষ চোখ খুলে তাকাল। পুষ্মিতার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলছো? পুষ্মিতা এবার ছোটার জন্য নড়াচড়া করতে করতে বলল, আমাকে এভাবে বেঁধে রেখেছ কেন? আমাকে বেঁধে রাখার কারণটা জানতে চাচ্ছি। আরুষ সোজা হয়ে বসল। তোমার সাথে আমার ঠিক কী ধরনের কথা হয়েছিল? পুষ্মিতা আমতা আমতা করে কিছু বলতে নেবে, তৎক্ষণাৎ আরুষ সোজা হয়ে বসে বলল, থাক, তোমার আর কষ্ট করে বলতে হবে না, আমিই বলছি। তোমাকে বলেছিলাম বিয়ের দিন সকালে বাড়ি থেকে বের হয়ে যেতে, কিন্তু তুমি কি করলে? আমাকে উল্টো ফাঁসানোর চেষ্টা করলে। কিছুটা থেমে পুষ্মিতার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাট তুমি হয়তো ভুলে গেছো তুমি কার কথার অবাধ্য হচ্ছ। আরুষ খান অবাধ্যতা একদম পছন্দ করে না মিস পুষ্মিতা। আমাকে বিয়ে করার এত শখ? আমার চালে আমাকেই বাজিমাত করবে, ভাবলে কি করে? পুষ্মিতা বেশ ভয় পেয়ে গেছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কাদো কাদো দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও আরুষ, আমি বুঝতে পারিনি তুমি আরোহীকে এতটা ভালোবাসো, আসলেই আমি বুঝতে পারিনি। ক্ষমা করো আর ছেড়ে দাও প্লিজ। আরুষ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, হুম হুম, ছাড়বো ছাড়বো। ছেড়ে তো দিবই, আগে বিয়েটা করি, তারপর না হয় ভেবে দেখব। তুমি আমাকে সাহায্য করেছো তাই আজ তোমাকে বাঁচিয়ে রাখলাম, নয়তো আরুষ খান কি করতে পারে সেটা বুঝিয়ে দিতাম। উপরে যাওয়ার টিকিটটা হয়তো পেয়ে যেতে। ভাগ্য সুপ্রসন্ন তোমার।
আজ বরং এখানেই রেস্ট নাও, আল্লাহ হাফেজ। বলেই আরুষ গটগট পায়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। আরোহীর চোখ গেল সদর দরজার দিকে। আরুষ ড্রয়িং রুমে প্রবেশ করেছে। আরোহী আরুষের মুখভঙ্গি খেয়াল করল কিন্তু কিছুই বুঝতে পারছে না। আরুষের মুখে খুশি বা কষ্ট কোনভাবে যেন প্রকাশ পাচ্ছে না। আরোহী পড়ে গেল দোটানা। আরোহী এক পলক সবার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। শত হোক তার পরিবারই তো। মান সম্মানের কথাও তাকেও ভাবতে হবে। রুমে গিয়ে আরোহী দরজা বন্ধ করে বিছানায় বসল। মাথা কাজ করছে না। আরোহী এখনো ভাবছে এটা কি আরুষের কাজ নাকি সত্যিই এমন হল। লোকের মুখ তো আর বন্ধ করা যায় না, নানান মানুষ নানান কথা বলছে। কি করবে সে? আমি দুঃখিত মামিমা, আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি চাইলে আমি আরও অনেক সুন্দরী আর ভালো মেয়ে তোমাকে এনে দেব, তবু আমাকে এভাবে বলো না। ইউ নো না মামিমা, আমি তোমার কথা ফেলতে পারি না। আরোহী এক দমে কথাগুলো বলে এক পলক মীরার দিকে তাকাল। আপাতত আরোহী তার ঘরের বিছানার উপর বসে আছে আর তার ইপাশে মীরা, রাইসা, মিরাজ আর আরাফ দাঁড়িয়ে। আরোহী মিরাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আম্মু কোথায়? মিরাজ দীর্ঘ শ্বাস ছেড়ে বসতে বসতে বলল, ফুপি মা তো ফুপার সাথে অফিসে গিয়েছে, কি জানি কি ঝামেলা হয়েছে, ম্যানেজার ফোন দিয়ে ইমিডিয়েটলি যেতে বলেছে, তাই তাড়াহুড়ো করে চলে গেছে। তুই রুমে ছিলিস তাই আর তোকে বলা হয়নি। ওহ। মীরা মাথা নিচু করে কিছু একটা ভাবছে। আরোহী তাকে এভাবে রিজেক্ট করবে? মেয়েটা যে বড্ড জেদি, একবার মুখ থেকে কোনো কথা বের করলে তার থেকে আর নড়ানো যাবে না আরোহীকে। তবুও মীরা শেষ চেষ্টা করে দেখতে চায়। মীরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগল, দেখ আরু মা, আমি জানি তুই আরুষকে পছন্দ করিস না, তবুও আমাদের সম্মানের কথা চিন্তা করে বিয়েটা করো না মা। তোকে বলছি না সংসার করতে, তুই তোর মতো করে থাকবি, তোকে কেউ পিছু টানবে না। আমি মীরা কথা দিচ্ছি তোকে, তোর মামিমা কথা দিচ্ছে আরু, শুধু নামমাত্র বিয়েটা কর। আমি তোকে অনুরোধ করছি আরু, আমাদের সম্মানটা বাঁচা। বাইরে নানান মানুষ নানান কথা বলছে, তুই তো জানিস সমাজে আমাদের সম্মানটা কোথায়। সম্মানে কালো দাগ লেগে গেলে সেটা শত চেষ্টা করলেও আর মুছা যায় না। আমি বুঝতে পারছি আমি স্বার্থপরের মতো কথা বলছি, তবুও আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করছি আরু, এবার সবটা তোর হাতে, তুইই ডিসিশন নে। মীরা একদমই কথাগুলো বলে চোখ মুছতে মুছতে বাইরে চলে গেল। মীরার পিছনে পিছনে রাইসাও এক পলক আরোহীর দিকে তাকিয়ে চলে গেল। আরাফ আরোহীর পাশে বসে আরোহীর কাঁধে হাত রাখতেই আরোহী আরাফকে জড়িয়ে ধরে বলল, মামা আমি কি করব বলো? আমি কি তোমার ছেলেকে বিয়ে করব নাকি অন্য কিছু করব? বুঝতে পারছি না মামা। একটা সলিউশন দাও না, তুমি তো অনেক কিছু বোঝো। আরাফ আরোহীর মাথায় হাত রেখে বলল, তোর মন কি বলে আরু? তোর মন যা বলে তুই তাই কর। আমার ছেলে বলে যে 7 খুন মাফ তা কিন্তু না। ও যেমন আমার ছেলে, তুই ও আমার আদরের পুতুল মেয়ে, ওর থেকে তোর জায়গাটা আমার কাছে বেশি স্পেশাল আরু। তুই বাচ্চা নোস, যা করবি ভেবে করবি মা। আরোহীর ফোনে কল আসাতে আরোহী উঠে বসল। পকেটে হাত দিয়ে ফোন বের করে স্ক্রিনে সুলতান নামটা জ্বলজ্বল করছে। আরোহী ভ্রু কুঁচকে ফোনটা ধরে এক পলক আরাফ আর মিরাজের দিকে তাকিয়ে বারান্দায় চলে গেল। আরাফ আর মিরাজ রুম থেকে বের হতেই আরোহী রুমে ঢুকে ফোনটা লাউড স্পিকারে দিয়ে টেবিলের উপর রেখে আলমারি খুলল। আসসালামু আলাইকুম আরোহী। ওয়ালাইকুম সালাম সুলতান ভাই। কোনো খবর আছে নাকি? হঠাৎ ফোন করলে যে? খবর তো একটা আছেই, তবে তুমি সেটা কিভাবে নিবে সেটাই ভাবছি। ভ্রু জোড়া কুঁচকে এলো আরোহীর। কি এমন কথা বলবে সুলতান? কি খবর বলো তো? আসলে তোমার অজান্তেই চৌধুরী বাড়ির চারপাশে সিভিল পোশাকে বডিগার্ড রেখেছিলাম জাস্ট সেফটির জন্য। আরোহী ভ্রু কুঁচকে বলল।
তার সমস্যা কোথায়? সমস্যাটা বডিগার্ড নিয়ে না, কথাটা হচ্ছে আজ দুপুরবেলার সময় তখন একটা কি দেড়টা এক বডিগার্ড আমাকে কল করে বলল চৌধুরী বাড়ির পিছনে দরজা দিয়ে কালো বোরখা পরিহিত একজন মহিলা আর সাথে আরুশ খানকে দেখেছে আমার বডিগার্ড। তবে এটা সন্দেহজনক হতো না যদি না মহিলাটির হাত পা বাঁধা অবস্থায় থাকত। মানে আরুশ খান আরও ও দুটো বডিগার্ড দিয়ে মহিলা কাউকে কিডন্যাপ করিয়েছে, দ্যাট মিন আমি যতদূর বুঝলাম। আরোহী চমকে উঠল, তার মানে কি আরোহীর ধারণায় ঠিক? এসব আরুশ খানের কারসাজি। কোথায় নিয়ে গেছে জানো কিছু? পিছু নিয়েছিল কিন্তু হয়তো আরুশ খান কিছুটা সন্দেহ করেছে, গাড়ি স্পিডে ছেড়ে একে বেঁকে কোথাও একটা ঢুকল, পরে আর খোঁজেই পেল না তাকে। আচ্ছা তুমি দেখো, আর কোনো খবর পাও নাকি? আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা। আরোহী ফোনটা কেটে পরনে টি শার্ট চেঞ্জ করে কালো রঙের লং শার্ট পরে বের হয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে আরুষের রুমের দিকে এগুল। আরোহী আরুষের রুমের সামনে গিয়ে থমকে দাঁড়াল। ভেতরে যাবে কি যাবে না দোটানায় পড়ে গেল সে। অনুমতি ছাড়া কারো রুমে প্রবেশ করাটাও ভালো ম্যানার এর মধ্যে পড়ে না। আরোহী কিছু একটা ভেবে আরুষের রুমের ভেতরে ঢুকে গেল। আরোহী ভেতরে ঢুকেই ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে সামনে তাকাল। আরুষ তার রুমের সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে। ওয়েলকাম ওয়েলকাম মিস আরোহী চৌধুরী। আরোহী রাগী দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস মিস্টার আরুষ খান? আরুষ কিছু না জানার ভান করে বলল, আপনি ঠিক কোনোটার কথা বলছেন আরোহী চৌধুরী? নাটক সিনেমা বাইরে গিয়ে করবেন আমার সামনে না, আর এতদিন ধরে এত নাটকের মানে কি? আরুষ ইনোসেন্ট ফেস করে বলল, আমি নাটক কোথায় করলাম? আরোহী দাঁতে দাঁত চেপে ধরল, কোনোভাবে রাগ নিয়ন্ত্রণ করতে পারলে হয়, যেই পরিমাণ রাগ উঠছে, এই রাগের তাড়নায় আরুষের মুখ বরাবর দু একটা ঘুষি দিলে অস্বাভাবিক কিছু হবে না। এই জায়গায় অন্য কেউ থাকলে আরোহী কি করত তা তার নিজেরও জানা নেই, নেহাত আরুষ। আরোহী ঠান্ডা গলায় বলল, পুষ্মিতা কোথায়? তার জায়গায়। আরুষ নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল। আরুষের খাপ ছাড়া উত্তরে আরোহীর রাগের পরিমাণ বাড়ছে বয় কমছে না। আরোহী দাঁতে দাঁত চেপে বলল, কোথায় আটকে রেখেছেন ওকে? আর কেন এমন নাটক? উত্তর দেন। আরুষ এগিয়ে এলো আরোহীর দিকে, আরোহীর দুহাত নিজের হাতের মুঠোই শক্ত করে ধরল। সব তো জানিসই, আবার জানতে চাচ্ছিস কেন? হে হে আমি করেছি এমন, আমি পুষ্মিতাকে আটকে রেখেছি, আমি এই বিয়ের নাটক করেছি। কথাগুলো বলতে বলতে আরোহীর হাতের উপর নিজের মাথা ঠেকাল। আমি সব করেছি শুধু তোকে জেলাস ফিল করানোর জন্য, তোকে কাছে পাওয়ার জন্য, তোর থেকে একটু ভালোবাসা না হোক সহানুভূতি পাওয়ার জন্য। তুই আমাকে ঘৃণা করিস সেটা আমি জানি, বাসতে হবে না তোকে ভালো, আমি বাসব। আমার ভালোবাসার পরিমাণ দুজনের হয়ে যাবে, শুধু তুই আমার চোখের সামনে থাক। তুই চোখের সামনে থেকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তুই আমাকে ছেড়ে যাস না আরু, আমি আর নিতে পারবো না আরু, আমি আর কষ্ট সহ্য করতে পারবো না তোকে ছাড়া। ট্রাস্ট মি আরু, বড্ড বেশি ভালোবাসি তোকে, আমি আর লড়াই করতে পারছি না আরু, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। আই ক্যান নট লিভ উইথআউট ইউ। আই লাভ ইউ আরু, আই লাভ ইউ। আই এম সরি আরোহী, আই এম সো সরি। প্লিজ ক্ষমা করে দে না পাখি। আমি আর কখনো তোকে কষ্ট দেব না আরু, কখনো তোর চোখে পানি আসতে দেব না আরু, গড প্রমিস আরু, ট্রাস্ট মি। আমাকে ছেড়ে যাস না পাখি, মরে যাব আমি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল আরুষ খানের। আরোহী অবাক চোখে তাকিয়ে আছে তার সামনে থাকা পুরুষটির চোখের দিকে। চোখ নাকি কখনো মিথ্যা বলে না। তাহলে কি আরুষ অনুতপ্ত?
পরবর্তীতে মনকে ধমকে চুপ করিয়ে মুখে খানিকটা কাঠিন্য ভাব এনে আরোহী থমথমে গলায় বলল, চোখের পানি তো আমার এমনিতেই আর আসে না ডক্টর আরুশ খান। আপনি আর কি আসতে দেবেন আর না দেবেন? মানলাম আপনি আমায় ভালোবাসেন। বাই এনি চান্স আমি আপনাকে ক্ষমা করেই দিলাম, তা কি গ্যারান্টি যে পরবর্তীতে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে না? আরুষ করুণ দৃষ্টিতে আরোহীর দিকে তাকালো, থেমে থেমে উত্তর দিল, বল কি করব? কি করলে তুই ক্ষমা করবি আমাকে? ফিরিয়ে দিন আমার 9টা বছর। ফিরিয়ে দিন আমার এই 9 বছরের মা বাবার ভালোবাসা, ফিরিয়ে দিন আমার সেই লাইফটাকে যাতে ছিল না কোনো জটিলতা। পারবেন দিতে? পারবেন না জানি। আর ভালোবাসা? ঠিক কবে থেকে মনে হলো আপনি আমাকে ভালোবাসেন ডক্টর আরুশ খান? আরুষ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে মুচকি হেসে বলল, ঠিক যখন থেকে ভালোবাসার মানে বুঝেছি ঠিক তখন থেকে। আরোহী ভ্রু কুঁচকাল। মানে? আরুষ খানিকটা এগিয়ে এসে আরোহীর চোখে চোখ রেখে বলল, সেই ছোট্টবেলা থেকে আমার এই পুতুল বউটাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না অনেক বেশি ভালোবাসি। আরোহী পিছিয়ে গেল। মিথ্যে কথা। আপনি কখনো আমাকে ভালোবাসেননি আরুশ খান। ভালোবাসলে কেউ অন্য একটা মেয়ের সামনে ভালোবাসার মানুষকে অপমান করতে পারে না। ভালোবাসার মানুষকে পাগল বলে সম্বোধন করতে পারে না। আরে ভালোবেসে যদি পাগল বলতেন আমি মেনে নিতাম, কিন্তু আপনি তো টোটালি না বলেছেন, আপনি আমাকে ভালোবাসেন না। আর কিই বা শোনার থাকতে পারে আমার? চলে গিয়েছিলাম তো আমি, সব ছেড়ে, এখন আবার কি নতুন নাটক শুরু করেছেন? ভালোবাসি ভালোবাসি করে মাথার পোকা বের করে দিচ্ছেন। ভালোবাসা কি এতই সস্তা? বিশেষ করে আরোহী চৌধুরীর ভালোবাসা এত সস্তা না। আরোহী পিছন ফিরে চলে আসতে নিলে আরুষ পিছনে থেকে বলে উঠল, আরোহী আমার কথা শোন, ভুল বুঝছিস আমাকে তুই। এক্সপ্লেইন করার সুযোগ দে আমাকে প্লিজ আরু। আরোহী আর শুনল না, চলে এলো নিজের রুমে। ওখানে আরেকটু থাকলে নিশ্চিত তার মন গলে যাবে। এই মনটাও হয়েছে একটা, যতই বলে শক্ত থাক, কথাই শুনে না, বেয়াদব মন। আরোহী খাটের ওপর বসে ভাবতে লাগল আরুষের শেষ কথাগুলো, সে কি আসলেই ভুল বুঝছে? আরুষকে কি এক্সপ্লেইন করার সুযোগ দেওয়ার উচিত ছিল? আসতে পারি? পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ভ্রু কুঁচকে দরজার দিকে তাকালো আরোহী, থমথমে গলায় বলল, না আসতে পারেন না। তিহান মুচকি হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমি তো ঢুকবি মায়াবতী। আরোহী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তাহলে অনুমতি নিলেন কেন? মানা করা সত্ত্বেও যদি ঢুকবেনি? মনে হচ্ছে মেজাজটা আজকাল বেশিই হট থাকে। এই যে শীতকাল এসে পড়েছে, ওখান থেকে একটু ঠান্ডা ধার নিলেও তো পারো। বড্ড শীত শীত লাগে। আরোহী কটমট দৃষ্টিতে তিহানের দিকে তাকিয়ে বলল, ফালতু প্যাচালের জন্য এসেছেন? এক্ষুনি বের হন, হয়তো নাক বরাবর একটা ঘুষি দিয়ে মুখের মানচিত্র বদলে ফেলব। আরোহীর কথা শুনে তিহান হো হো করে হেসে উঠল, মনে হচ্ছে আরোহী কোনো মজার জোকস শোনাল। আরোহী ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তিহানের দিকে, এভাবে হাসার কি হল? সে তো হাসার মতো কিছুই বলেনি। পরবর্তীতে মনে হল, পাগলে কি না করে। তিহান হাসি থামিয়ে কিছুক্ষণ আরোহীর মুখের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, সত্যিকারের ভালোবাসাকে এভাবে পায়ে ঠেলে দেওয়াটা ঠিক না আরোহী। সবাই সত্যিকার ভালোবাসা পায় না। পৃথিবীতে সবচেয়ে অভাগা তো সে যে সত্যিকার ভালোবাসা পেয়ে ও পায়ে ঠেলে দেয়। তুমি সেই হতভাগাদের দলে নাম লিখিও না। আরোহী ভ্রু কুঁচকে তিহানের দিকে তাকাল। মানে? তিহান মুচকি হেসে বলল, মানেটা তুমি বুঝতেই পারছো আরোহী। আরুষ তোমাকে সত্যিই নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে।
তুমি অনেক কিছুই জানো না, অনেক কিছুই তোমার আড়ালে রয়ে গেছে, অনেক কিছু আজও তোমার অজানা। ঠিক কোনো জিনিসটার কথা বলছেন? তিহান খাটের ওপর আসন পেতে আরোহীর মুখোমুখি বসল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগল। তুমি কি ভাবছ আরুশ খানকে আমি এই কয়দিন হলো চিনেছি? না, একদম না। আরুশ খানকে আমি চিনি, জানি সেই স্কুল লাইফ থেকে। ওর সাথে আমার পরিচয় স্কুল লাইফে। প্রথমে পরিচয়, বন্ধুত্ব, তারপর হয়ে উঠলাম একে অপরের জানে জিগার দোস্ত, আই মিন বেস্ট ফ্রেন্ড। আরুষের এমন কোনো কথা নেই যা আমি তিহান জানি না। তোমাকে কিন্তু আমি প্রথম দেখেছি রোদসী ভাবির বিয়েতেই, কিন্তু তোমাকে আমি চিনি সেই স্কুল লাইফ থেকে। কিভাবে বলো তো? আরোহী ভ্রু কুঁচকে বলল। কিভাবে? তিহান মুচকি হাসল। একটা ছেলে এক মেয়েকে ঠিক কতটা ভালোবাসলে মেয়েটার এত নিখুঁত বর্ণনা দিতে পারে বলে আমার ঠিক জানা নেই। আরুষ সবে 9-এ ভর্তি হয়েছে, তখন বয়স ওর 15 আর তোমার 12। ছেলেটা একদম চুপচাপ থাকত, কথায় বলতো না, বোম মারলেও পেট থেকে হুম আর আচ্ছা ছাড়া কোনো কথায় বের হতো না, যেন কথা বললে তার ডিকশনারির শব্দ কমে যাবে। তবে ও খুব ভালো শ্রোতা ছিল আর আমি ছিলাম ভাঙা টেপ রেকর্ডার, সারাদিনই বাজতে থাকতাম, তাই আমার কাছে আরুষ থেকে ভালো বন্ধু আর কেউ হতেই পারত না। কিন্তু যখন সে তোমার কথা বলতো, তখন আমি আর আরুষ পুরো উল্টো হয়ে যেতাম। ও বলতো আর আমি শুনতাম, বলতো, জানিস তি, আমার আরোহী এটা করে, আমার আরোহী ওটা করে, আমার আরোহী এরকম, আমার আরোহী ওরকম। মানে আমার সাথে যদি 100টা কথা বলতো তাহলে 100টার মাঝেই আরোহীর নাম। মাঝে মাঝে খুব বিরক্ত হতাম, কিন্তু ওর মাঝে কোনো বিরক্তির রেশটুকুও পেতাম না। ও যখন তোমার কথা বলতো ওর চোখে মুখে আলাদা উজ্জ্বলতা কাজ করত। তিহান হাসল। আরোহী অবাক চোখে তাকিয়ে আছে তিহানের দিকে। তিহান কি আদৌ সত্যি বলছে তো? এভাবেই চলছিল আমাদের দিনকাল। তখন আমাদের পুরো দমে এসএসসির প্রস্তুতি চলছে। হঠাৎ একদিন আরুষ স্কুলে আসলো, কিন্তু তার মনটা খারাপ। জিজ্ঞেস করতেই বলল তোমার নাকি খুব জ্বর। তার আরোহী তার জন্য খুব বেশি পসেসিভ। আরুষের একটু জ্বর হলে নাকি তুমি সারাদিন পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে শুধুমাত্র ওর কষ্টটা উপলব্ধি করার জন্য। আরুষ একটু ব্যথা পেলে তুমিও সেই একই জায়গায় নিজেকেই ব্যথা দিতে, মানে পুরো সাইকোদের মতো বিহেভ করতে। আরুষের পাশে অন্য কোনো মেয়েকে দেখলেই মারামারি করতে, যা আরুষকে চিন্তায় ফেলে দিল। আরুষ তোমার চোখে ওর জন্য ভালোবাসা দেখতে চেয়েছে, কিন্তু নিজের ক্ষতি করে না, নিজেকে কষ্ট দিয়ে না। তোমার সাইকো বিহেভ দিনকে দিন বাড়তেই লাগলো, কারো কথা তো শুনতাই না, জেদ করতে। তখন আমি আরুষকে বুদ্ধি দিলাম তোমার থেকে দূরে থাকার। কিন্তু তাতেও তুমি আরও বেশি উশৃঙ্খল হয়ে গেলে, তাই আমি আরুষকে বলেছিলাম আমাদের ক্লাসেরই একটা মেয়েকে নিয়ে ওই নাটকটা করার জন্য। আরুষ সেদিন তোমাকে যেই যেই কথাগুলো বলেছিল, ট্রাস্ট মি, একটা ওর মনের কথা ছিল না। আমিই বলেছিলাম ওভাবে বলতে, নয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। প্রথমে তো আরুষ রাজি হয়নি, কারণ তুমি ভীষণ কষ্ট পাবে, কিন্তু পরবর্তীতে রাজি হয়েছে। কিন্তু আমি বা আরুষ ঘুণাক্ষরে ও বুঝতে পারিনি ওই ঘটনায় তুমি এত বেশি রিয়েক্ট করবে। এমনকি তোমার সেদিন মারার কারণে মেয়েটাকে হসপিটালে ও অ্যাডমিট করা লেগেছে, যার কারণে আয়াত আন্টিও রেগে তোমাকে থাপ্পড় দিয়েছিল আর কথা শুনিয়েছেন। এটা কিন্তু যেকোনো মাই করত। কিন্তু তুমি তো ছিলে বেশ জেদি, মায়ের উপর অভিমান আর আরুষের উপর রাগ করে চলে গেলে সেদিনই। গিয়ে টোটালি যোগাযোগ অফ করে দিলে। একবার ও কি মনে হয়নি আরুষের কথা? সে কেমন আছে? আরোহী চুপ করে তিহানের কথা শুনছে আর ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। তিহানের করা প্রশ্নে আরোহী স্বাভাবিক দৃষ্টিতে তিহানের দিকে তাকাল। আরোহীর দৃষ্টি লক্ষ্য করে তিহান হাসল। মেয়েটা আসলেই অদ্ভুত। তুমি যাওয়ার পর এই আরুষ খানকে কিভাবে সামলেছি শুধুমাত্র আমি জানি। এত পরিমাণ কান্না করতে আমি কোনো মেয়েকেও দেখিনি।
একটা ছেলে ঠিক কতখানি ভালোবাসলে দিনের পর দিন এভাবে কান্না করতে পারে আমার জানা ছিল না। ঠিকভাবে খেত না, কথা বলতো না, শুধু বিড়বিড় করে সারাক্ষণ বলতো আমার জন্য আরোহী চলে গিয়েছে, আমার জন্য আমার আরোহী কষ্ট পেয়েছে। ওকে আমি আমার সাথে রাখতাম সব সময়। এভাবে এসএসসি পরীক্ষা দিলাম, ভালো স্টুডেন্ট তো এত চাপে গোল্ডেন আসেনি, তবে প্লাস পেয়েছিল। ওকে ঠিক করতে আমার 3 বছর সময় লাগল। তবে ও ডাক্তার হবে এইটা ওর মধ্যে ছিল। কারণ কি জানো? আরোহী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কি? কারণ তুমি নাকি বলেছিলে আরুষকে ডাক্তার হতে, তাই ও ডাক্তার হয়ে তোমাকে দেখিয়ে দেবে। বলতো একটা ছেলে কতটা পাগল হলে একটা মেয়ের জন্য এমন পাগলামি করতে পারে। অন্য কেন মেয়েকে ধারেও ঘেঁষতে দিত না, যদি তুমি হঠাৎ এসে আবার ঝগড়া করো। এই ভয় বলেই তিহান শব্দ করে হেসে উঠল। কলেজ লাইফ শেষ করে ও চান্স পেল মেডিকেল, আর আমি ভার্সিটির আইন বিভাগ। তবে আমাদের মাঝে প্রতিনিয়তই যোগাযোগ হতো। আমরা কিন্তু একসাথেই থাকতাম। ও বাড়িতে থাকত না। ছেলেটা খুব ভালো আরোহী, আর পাগলের মতো ভালোবাসে তোমায়। ওর প্রতিটা পাগলামির সাক্ষী আমি নিজে। মাঝে মাঝে ঘুমের মাঝে ও আরোহী বলে চিৎকার করে উঠত। ওকে দেখে শুধু মনে হতো ভালোবাসা বুঝি একেই বলে। ওকে দেখেই আমি ভালোবাসার সংজ্ঞা শিখেছি। কিছুটা থেমে আরোহীর দিকে তাকালো তিহান। মুচকি হেসে বলল, আরও অনেক কথা আছে, তবে আজ আর না। যতটুকু বলার প্রয়োজন ছিল বললাম, আর এটা আমার দায়িত্ব ছিল তোমাকে জানানো। এবার ডিসিশন তোমার। আমি জানি তুমি ঠিক ডিসিশনই নেবে মায়াবতী। বলেই তিহান উঠে চলে যেতে নিলে আরোহী পিছনে থেকে বলে উঠল, 2 নৌকায় পা দিয়ে চলা ঠিক না মিস্টার তিহান রহমান। আমার সাথে ফ্লার্ট করে আমার বোনের সাথে প্রেম করাটা মোটেও ঠিক কাজ না। তিহান থমকে দাঁড়ালো, চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকালো। আরোহী নিচের দিকে ঝুঁকে মুচকি মুচকি হাসছে। এটাও জানো, চোখ কান যে খোলা রাখতে হয়। তিহান গাল ফুলিয়ে বলল, দেখো আরোহী, 1 বছর পিছনে পিছনে ঘুরে নতুন নতুন প্রেমটা শুরু করলাম। কাবাব মেয়ে হাড্ডি যেন হয়ে যেও না। আরোহী মুচকি হেসে তিহানের দিকে তাকালো। আমি বড় বোন হই ভুলে যান কেন? কাবাব মেয়ে হাড্ডি নাই বা হলাম, ভিলেন তো হওয়াই যায় তাই না? বলেই আরোহী মুখ টিপে হাসল। তিহান অসহায় দৃষ্টি নিক্ষেপ করল। বেচারা সত্যি, যদি সত্যি সত্যি ভিলেন হয়ে পথ আটকে বসে থাকে তবে? আর রুষা যেই মেয়ে বোন যা বলবে তাই। তিহান কাদো কাদো দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল রুম থেকে, যা দেখে আরোহী আবারও হাসল। ছেলেটা মন্দ না। আরোহী আরও 6 মাস আগে থেকেই জানত তিহানের ব্যাপারে, সে যে রুষাকে ভালোবাসে, তবে সব বিষয়ে ইন্টারফেয়ার আরোহীর পছন্দ না। রুষা যথেষ্ট ম্যাচিউর। হঠাৎ আরোহীর তিহানের বলা কথাগুলো মাথায় এলো। মাথার ভেতরে যেন কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। কি করবে সে? আরোহী ভাবছে আসলে তার কি করা উচিত। এই তো মাত্রই মাকে ফোন করেছিল, কিন্তু আয়াত আশানুরূপ কোনো উত্তর দেয়নি। শুধু বলল, তুমি বড় হয়েছ, তোমার ভালো তুমি বুঝো, যা ভালো মনে করবে তাই করো, আমি সবসময় তোমার পাশে আছি। ব্যাস এতটুকুই। বিরক্তিতে আরোহী দীর্ঘশ্বাস ফেলল। মন বারবার বলছে আরুষকে মেনে নিতে, কিন্তু ইগো বারবার তা আটকে দিচ্ছে। আরোহীর চিন্তার মধ্যেই টেবিলের উপর থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। আরোহী কপাল কুঁচকে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে সুলতান নামটা জ্বলজ্বল করছে। আরোহী ফোনটা পিক করে কানে ধরল। আসসালামু আলাইকুম সুলতান ভাই, কোনো খবর আছে নাকি? কয়টায় শুরু হবে? আচ্ছা, আমি সময় মতো চলে আসব, তুমি টেনশন নিও না। বলেই আরোহী ফোন কেটে দিল। কিন্তু পরবর্তীতে আবার ফোন বাজতেই আরোহী ফোন ধরে লাউড স্পিকারে দিয়ে টেবিলের উপর রাখল। হ্যাঁ সুলতান ভাই,
আরোহী, এই কাজটার জন্য তুমি চাইলে ছুটি আরও বাড়াতে পারো। আরোহী দীর্ঘ শ্বাস ফেলল। প্রয়োজন হলে বাড়াবো, আপাতত ইচ্ছে নেই। আর শোনো হুমম, তোমার বিডি ট্রান্সফারের ব্যাপারে স্যারের সাথে কথা হয়েছে আমার। আরোহী ভ্রু কুঁচকাল। বিডি ট্রান্সফার? আয়াত ম্যাম বলেছেন। মা যখন বলেছে মেয়ে হিসেবে এটা পালন করা তোমার দায়িত্ব, কতকাল আর মা মেয়ে আলাদা থাকবে, তাই আমি ইচ্ছে করে বলেছি। আরোহী কিছু বলল না, সেও এটাই ভাবছিল। সুলতান পুনরায় বলল, স্যার বলেছেন তুমি যদি এই কেসটা সলভ করতে পারো তবে তোমার প্রমোশন নিশ্চিত, আর বিডি ট্রান্সফার ও কনফার্ম, সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদেও যোগ দিতে পারবে। সেইভাবেই কাগজপত্র প্রসেস করা হবে, আর এটা স্যার নিজে করবেন। আরোহী ছোট করে বলল, রাখি, 5টায় অপেক্ষা করো, আমি ঠিক সময় মতো চলে আসব। ঠিক আছে বলেই ফোনটা কেটে দিল। আরোহী ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4:30 বাজতে চলল। ব্ল্যাক লং শার্ট, ব্ল্যাক প্যান্ট, ক্যাপ এবং মাস্ক পরে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নেমে এলো। আরোহী চারপাশে তাকিয়ে দেখে মানুষজন তো কমার নামই নেই, উল্টো বাড়ছে। পুরো ড্রয়িং রুম জুড়ে মানুষের আনাগোনা। আরোহী গিয়ে আরাফের গা ঘেঁষে দাঁড়াল। আরাফ ভ্রু কুঁচকে তাকাতেই আরোহী আরাফের কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলতেই আরাফ বাড়ির বাইরে চলে গেল। আরোহী গিয়ে সোফার উপর বসল। সামনে দাঁড়িয়ে থাকা রুষাকে কিছু একটা ইশারা করতেই রুষা ছুটে উপরে চলে গেল। সবাই উৎসুক দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে আছে, তারাও ঠিক বুঝতে পারছে না আসলে আরোহী কি করতে চাইছে। প্রায় মিনিট 3-এর মাথায় রুষা আরুষের হাত ধরে টানতে টানতে নিচে নামিয়ে আনছে, আর আরুষ রুষাকে বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু রুষা কিছুই বলছে না। আরোহী খেয়াল করল আরুষ রুষাকে এটা সেটা জিজ্ঞেস করলেও টেনে আনতে কোন প্রকার বাধা দিচ্ছে না। রুষা সিঁড়ি দিয়ে আরুষকে টেনে এনে সোফায় বসিয়ে দিল। আরোহী আরুষকে খেয়াল করতেই প্রথমে তার নজরে এলো তার লাল হয়ে যাওয়া নাকের ডগা আর কান। আরুষ যখন খুব বেশি কান্না করে তার কান আর নাক লাল হয়ে যায়, তা আরোহীর খুব ভালো করে জানা আছে, আজও ব্যতিক্রম হয়নি। আরুষ এক পলক আশেপাশে তাকাতেই তার নজরে এলো আরোহীর উপস্থিতি। ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। আরোহী নির্লিপ্ততা ভঙ্গিতে বসে বসে ফোন ঘাঁটছে। হঠাৎ আরুষ লক্ষ্য করল তার আব্বুর সাথে কাউকে নিয়ে সদর দরজা দিয়ে প্রবেশ করছে। লোকটা পেশাগতভাবে কাজী। তবে কথা সেটা না, এরা এখানে কি করছে সেটাই ভাবছে আরুষ। কাজী সাহেব গিয়ে আরুষের ঠিক অপোজিটের সিটে বসল। খাতা বের করে কিছু একটা লিখতে লিখতে বলল, বর কে? পিছনে থেকে মাহির বলে উঠল, আমি বলছি কাজী সাহেব, আপনি লিখুন। আরুষ ঘাড় ঘুরিয়ে তার ছোট বাবার দিকে তাকাল। তার মাথায় যেন কিছুই ঢুকছে না, বোধ শক্তিও যেন ক্ষণে ক্ষণে লোপ পাচ্ছে। কাজী লিখতে লিখতে বলল, বরের নাম? মাহির পিছনে থেকে উত্তর দিল, আরুষ খান। আরুষ চমকে পিছনে তাকাল। তার বিয়ে কি করে সম্ভব? আর পাত্রী কে? শেষমেশ পাত্রীবিহীন বিয়ে কি করে সম্ভব? বরের বাবার নাম আরাফ খান। এরকম অনেক কিছু জিজ্ঞেস করে বরের তথ্যের পাট চুকিয়ে কাজী বলে উঠল, এবার পাত্রীর তথ্য। কাজী এক পলক আশেপাশে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, পাত্রী কে? এখানে কি পাত্রী অনুপস্থিত? আরুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে পাত্রী কে তা জানার অপেক্ষায়। শুধু আরুষ নয়, ড্রয়িং রুমের প্রতিটি সদস্যদের চোখ একই কথা বলছে। আরোহী এতক্ষণ মোবাইল ঘাঁটছিল, হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে মোবাইল পকেটে ঢুকাতে ঢুকাতে কাজীর সামনে গিয়ে দাঁড়াল। কেন কাজী সাহেব, আমাকে কি পাত্রী বলে মনে হয় না? কাজী অবাক চোখে তাকিয়ে আছে আরোহীর দিকে। এই প্রথম মনে হয় কোনো বিয়ের কনেকে শার্ট আর প্যান্টে দেখল। কাজী যেমন অবাক হয়েছে আরোহীর এহেন কথায়, চৌধুরী বাড়িতে যেন বাজ পড়ল।
সবাই বিস্ফোরণ দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে আছে। আরোহী সবার দিকে এক পলক তাকিয়ে ঘাড় বাঁকিয়ে বলল, হোয়াটস হ্যাপেন? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? ভুল কিছু বললাম? আরোহী দৃষ্টি ঘুরিয়ে কাজীর দিকে তাক করল। সোফায় বসতে বসতে বলল, পাত্রী আমি, তাড়াতাড়ি করুন কাজী সাহেব, আমাকে বের হতে হবে। কাজী চমকে উঠল, নিজেকে সামলে লিখতে শুরু করল। পাত্রীর নাম? আরোহী চৌধুরী। বাবা আবরার চৌধুরী। আর কিছু লাগবে? বাসা? বাংলাদেশের যে কোনো এক জায়গায় লিখে দেন, হয়ে যাবে। কাজী অবাক হয়ে আরোহীর দিকে তাকালো। আরোহী নিচে লিখার জন্য ইশারা করতেই কাজী বাকি সবগুলো পূরণ করল। আরুষের যেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। রেজিস্ট্রার কাগজে সই করতে দিলে আরুষ এক পলক আরোহীর দিকে তাকিয়ে সই করে দিল। পরবর্তীতে আরোহীর কাছে দিলে সে বিনা বাক্যে কাগজে সই করে উঠে দাঁড়াল। পকেট থেকে ফোন বের করে সুলতানকে কল করল। চঞ্চল পায়ে ড্রয়িং রুম ত্যাগ করল সে। হ্যালো সুলতান ভাই, কোথায় তুমি? ওপাশ থেকে সুলতান কিছু বলতেই আরোহী বলে উঠল, তুমি ওখানে থাকো, আমি বাইক নিয়ে আসছি। বলেই আরোহী ফোন পকেটে রেখে বাইকের চাবি বের করে বাইকে বসে হেলমেট মাথায় দিয়ে বাইক স্টার্ট দিল। কিছু দূর সামনে আসতেই নজরে এলো সুলতানকে। সুলতানের সামনে বাইক পার্ক করে পিছনে রাখা হেলমেটটা এগিয়ে দিল তার দিকে। সুলতান বিনা বাক্যে পিছনে উঠে বসল। আরোহী বাইক স্টার্ট দিল। প্রায় ২০ মিনিটের মাথায় আরোহীর বাইক এসে পৌঁছালো একটা বক্সিং কম্পিটিশনের জায়গায়। একটা বড় হলো রুমের মাঝে একটা স্টেজে বক্সিং কম্পিটিশনটা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১০০ মানুষ তো হবেই এর চারপাশ ঘিরে। আরোহী বাইকের আয়নায় মাস্কে ঢাকা মুখের অবয়বটা এক পলক দেখে নিল। না, ঠিক আছে সব। ভিড় ঠেলে এগিয়ে গেল সামনে। মনের মধ্যে চলছে কোন এক ছক পূরণের দীর্ঘ প্রচেষ্টা। হলো রুমের বাইরে থেকে ভেতরকার মানুষের চিৎকার বলুক আর যায় বলুক, শুনতে বেশ গ্রাম্য মাছ বাজারের থেকে কম কিছু লাগছে না। আরোহী বরাবর এই কোলাহল এভয়েড করে, তবুও ঘুরে ফিরে এই মরার কোলাহলেই আসতে হয়। প্রায় মিনিট ১০ হবে আরোহী হলো রুমের ঠিক দরজার সম্মুখে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আর ভেতরকার চিৎকার চেঁচামেচিতে বারবার নাক মুখ খিচে বিরক্তি প্রকাশ করছে। সুলতান বেশ অনেকটা সময় ধরে আরোহীকে লক্ষ্য করছে, অথচ মেয়ের ভেতরে যাওয়ার কোন লক্ষণই যেন দেখতে পাচ্ছে না। আশানুরূপ ফল দেখতে না পেয়ে কিছু বলার জন্য ঠোঁট ভিজালো, আস্তে করে বলে উঠল, ভেতরে যাবে না? হুম, যাব। আরোহীর ঝটপট উত্তরে দীর্ঘ শ্বাস ফেলল সুলতান। মেয়ের মতিগতি বোঝা দেয়। সুলতান এই প্রথম কোনো মেয়েকে এত সিরিয়াস মোমেন্টগুলোতে এত শান্ত থাকতে দেখে, আর অবাক হয় সে বারবার, যেখানে তার মতো একজন তাগড়া যুবক এত শান্ত মেজাজের মানুষের মাথা গরম হয়ে যায় আর আরোহীর মতে এমন উগ্র মেজাজের মানুষ ঠান্ডা থাকে। আসলেই অদ্ভুত। আরোহী কিছু একটা ভেবে সামনে যেতে যেতে বলল, চলো ভেতরে যাওয়া যাক। চেঁচামেচি কিছুটা হলেও কমেছে, এতক্ষণতে মাছের বাজার বানিয়ে রেখেছিল। সুলতান পরিপ্রেক্ষিতে কিছুই বলল না। আরোহীর পিছনে পিছনে সেও হলো রুমের ভেতরে প্রবেশ করল। আরোহী সতর্ক দৃষ্টিতে এক পলক দেখে নিল চারপাশে। সন্দেহ করার মতো তেমন কিছুই যেন নজরে আসছে না তার, এতেই যেন সন্দেহের পরিমাণটা বেড়ে গেল আরোহীর। আরও দুবার নজর ঘুরিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেল মঞ্চের দিকে। এতক্ষণে ২ রাউন্ড শেষ হয়ে তৃতীয় রাউন্ড শুরু হয়েছে। কম্পিটিশনটা শুরুই হয়েছে বোধহয় ৪টায়। আরোহী স্টেজের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। কুচকুচে কালো মতন একজন শক্তপোক্ত চেহারার লোক। বয়সটা ঠিক আরোহী ঠাউর করতে পারল না, তবে চেহারায় অহংকার বিদ্যমান। একের পর এক অংশগ্রহণকারীদের হারিয়ে যেন অহংকার তোড়তোড় করে বাড়ছে। সেই অংশগ্রহণকারীকে হারিয়ে যেন অহংকারটা আরও ২০০ গুণ বেড়ে গেল। স্টেজ থেকে চিৎকার করে বলতে লাগল,
আর কেহ আছো যে আমারে হারাইবে? এই আমজাদকে হারাইব? এই আমজাদ হারানোর মতন কেহ নাই জানি, তবুও কইতাছি কেউ থাকলে হমনে আহ। চারপাশে পিন পতন নীরবতা বিরাজ করছে। তোমাকে হারালে আমার লাভ কি হবে কমজাদ? ও সরি আমজাদ। হঠাৎ কোনো এক মেয়ের কর্কশ কণ্ঠ শুনতে পেয়ে হলো রুমের দরজার দিকে তাকালো সকলে। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হল আরোহী। আরোহী সামনে এগিয়ে গেল। পুনরায় কণ্ঠে গাম্ভীর্যতা বজায় রেখে উচ্চ স্বরে বলল, কি হলো বলছো না কেন? তোমাকে হারালে আমার লাভ কি? আরোহীর কথা কর্ণগোচর হতেই সশব্দে হেসে উঠল আমজাদ। বেশ বিদ্রূপের স্বরে বলল, কে হারাইব আমারে? তুই? তোর মতো পুচকে ছেড়ি তাও সরিল নাই এক বিন্দু গোস্ত, ফু দিলেই তো উইরা যাইবি। তুই আবার আইসোস আমার লগে প্রতিযোগিতা করতে? আরোহী মুচকি হাসল, এগিয়ে গেল স্টেজের দিকে, লাফ দিয়ে স্টেজে উঠে বক্সিং গ্লাভস পরতে পরতে এক পলক উৎসুক জনতার দিকে তাকিয়ে পুনরায় আমজাদের দিকে তাকিয়ে বলল, আগে বলো তোমাকে হারিয়ে আমার লাভ কি? আমজাদ মুখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই যা কবি তাই। আরোহী ভ্রু কুঁচকে বলল, সত্যি? হইও যা সত্যি। আর আমজাদ কখনো তার কথার হেলাপ হরে না। আরোহী সবার দিকে নজর ঘুরিয়ে বলল, আপনারা কিন্তু সাক্ষী। সকলে উচ্চ স্বরে বলে উঠল, জি। আরোহী মুচকি হেসে কন্ট্রোলারকে বলল, আপনি শুরু করেন। কন্ট্রোলার স্টার্ট বলতেই শুরু হলো কম্পিটিশন। সকলের দৃষ্টিতে অপেক্ষা আর শেষটা দেখার আকাঙ্ক্ষা থাকলেও সুলতান বেশ আরামেই বসে বসে কম্পিটিশন উপভোগ করছে। কারণ তার হয়তো ফলাফল জানাই আছে। প্রথমে আরোহী আর আমজাদ বেশ অনেকক্ষণ ঘুরে ঘুরে হিট করছে, তবে হিটগুলো আমজাদই করছে, আরোহী তা হাত দিয়ে প্রতিহত করছে। প্রায় 4-5টা মার দেওয়ার পর আরোহী হুট করেই আমজাদের ঘাড় বরাবর একটা ঘুষি দিতেই আমজাদ নিচে পড়ে যায়। ঘুষিটা এতটাই জোরে ছিল যে বেচারা আমজাদ আর সোজা হয়ে বসতেই পারছে না। আরোহী নিচে ঝুঁকে গেল, স্টেজের ফ্লোরে বার দুয়েক টোকা দিয়ে আমজাদের কানের কাছে ঝুঁকে বলল, ছোটবেলায় পড়েছিলাম অহংকার পতনের মূল, আজ স্বচক্ষে দেখলাম। মেয়ে বলে অবহেলা করাটাই তোমার দুর্বলতা। তোমার ভালোর জন্য জানিয়ে দিলাম, আমি আরোহী চৌধুরী বক্সিং চ্যাম্পিয়ন। তোমার মতো কত কমজাতকে সোজা করলাম, আর তুমি তো আমার কিন্তু এখানে আসার মূল কারণ তোমার সাথে বক্সিং ছিল না, তবে ভালো লাগল। বলেই আরোহী সোজা হয়ে দাঁড়াল, ঘাড় বাঁকিয়ে কন্ট্রোলারের দিকে তাকিয়ে বলল, হসপিটালে অ্যাডমিট করুন। মনে তো হয় না 1 সপ্তাহের আগে ঘাড় সোজা হবে, তবুও দ্রুত হসপিটাল নিয়ে যান। আর এই হল রুমের তত্ত্বাবধানে যারা ছিল তাদের রেখে বাকিদের বের করে দেন। আরোহীর কথা শুনে কন্ট্রোলার বেশ আমতা আমতা করতেই আরোহী চোখ পাকিয়ে আমজাদকে দেখিয়ে বলল, এই অবস্থায় যেতে চান? না না, আমি এক্ষুনি সবাইকে বের করছি। প্রায় 10 মিনিটের মাথায় হলো রুমে গুটি কয়েক মানুষ ছাড়া সব ফাঁকা। তার মানে এরাই এই হলরুমের পরিদর্শক। আরোহী ঘাড় বাঁকিয়ে সবার দিকে দৃষ্টি ঘুরাল। এতক্ষণে আমজাদ কেউ নিয়ে চলে গেছে। সুলতানকে ইশারা করতেই সুলতান হলো রুমের দরজা লাগিয়ে দিল। ওই লোকগুলো মধ্যে থেকে খাটো মতন একটা লোক এগিয়ে এলো স্টেজের দিকে। এই কেরে তুই? এখানে কি করিস? মরার পাখনা গজাইছে নাকি? আরোহী হাসল, কোমর থেকে রিভলভারটা বোর করে কপালও স্লাইড করতে করতে হেঁটে স্টেজের ঠিক মাঝ বরাবর গেল। কণ্ঠ উঁচু করে বলল, এই রিভলভারে মাত্র 6টা গুলি আছে। এখান থেকে যদি নিজের শরীরে নিতে না চাও তবে যে যেখানে আছো দাঁড়িয়ে থাকো, আগানোর কিংবা অ্যাট্যাকের বিন্দু মাত্র চেষ্টা করো না। হাতে রিভলভার দেখে কারোর আর আগানোর সাহস হল না। আরোহী ঠিক মাঝখানে গিয়ে ঝুঁকে নিচে টোকা দিয়েই মুচকি হাসল, এক হাতে তখনও বক্সিং গ্লাভস পরা। আরোহী সর্বোচ্চ শক্তি দিয়ে নিচে একটা পাঞ্চ করতেই কুড়মুড় শব্দে ভেঙে গেল স্টেজের মাঝখানটা।
আরোহী দেখল কাঠটা বেশ শক্ত করেই রাখা আছে। টেনে টেনে সরাতেই নজরে এলো একটা দরজাটা স্টিলের, তবে তালা মারা নয়। আরোহী ঘাড় বাঁকিয়ে সবার দিকে তাকালো। সবার দৃষ্টিতে ভয় দৃশ্যমান, তবে এই ভয় থেকে জানের ভয় সবারই আছে, তাই হয়তো কেউই আগাচ্ছে না। আরোহী টান দিয়ে দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা সিঁড়ি, বেশ লম্বা আর অনেকটা অন্ধকার। আরোহী ভাবছে তার কি আগেই ভেতরে যাওয়া উচিত, নাকি আগে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়াটাই উচিত। কাজ করার আগে ভালোভাবে ভাবতে হয়। আরোহী ঠিক সেটাই করছে। ভেতর থেকে কেমন যেন শব্দ আসছে। ভেতরে কি কেউ আছে? যদি থাকে, কে ওখানে? আরোহী ঘাড় ঘুরিয়ে ওই লোকগুলোর দিকে তাকালো। চলবে।